এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট ১ নিয়ে কাজ করব, অর্থাৎ তৃতীয় সপ্তাহে যে গণিত অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে অষ্টম শ্রেণীর জন্য, সেখানে প্রশ্ন কোথা হতে এসেছে, কি কি চেয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং উত্তরগুলো কেমন হবে সেটি দেখব। প্রথমেই আমরা প্রশ্ন দেখি। প্রশ্ন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে করা হয়েছে। এখানে একটা বড় প্রশ্ন আছে, যেটা হচ্ছে প্রশ্ন ১। এখানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা এর উপরে প্রশ্ন করা হয়েছে। সরল মুনাফা থেকে দুটো প্রশ্ন আছে, ক এবং খ। যে ৩ বছর পর সরল মুনাফা কত এবং ওই ৩ বছর পর মুনাফা আসল কত সেটা বের করতে বলেছে। আবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রশ্ন আছে ৫টি, ক, খ, গ, ঘ ও ম। এই ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। উভয় মুনাফার ক্ষেত্রেই মূলধন, বছরের সংখ্যা এবং মুনাফার হার সমান, অর্থাৎ মূলধন ১৫,০০০, বছর ৩ এবং মুনাফার হার ৯%। এরপরে আবার একটা প্রশ্নর উত্তর দিতে বলেছে যে সরল মুনাফা লাভজনক নাকি চক্রবৃদ্ধি মুনাফা লাভজনক, এটা আমাদের দেখতে বলেছে, উত্তর দিতে বলেছে। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে ৭টি। প্রথম সংক্ষিপ্ত প্রশ্নে একটা প্যাটার্ন দেওয়া আছে, যার বীজগণিতিক রাশি নির্ণয় করতে বলেছে। দ্বিতীয় সংক্ষিপ্ত প্রশ্নতেও একটা প্যাটার্ন দেওয়া আছে, যার পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত নির্ণয় করতে বলেছে এবং চিত্র অঙ্কন করতে বলেছে। ১ মিটার কাকে বলে সংজ্ঞা লিখতে বলেছে। অধিক পরিমাণ বস্তুর ওজন নির্ণয়ের জন্য মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম লিখতে বলেছে। ১০ একর সমান কত বর্গমিটার লিখতে বলেছে। ১৬০ সেন্টিমিটার সমান কত ইঞ্চি সেটা দেখাতে বলেছে। আর সাথে একটা প্রশ্ন, যে একটি ঘরের আয়তন ৭,৬৮,০০০ ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম, বায়ুর পরিমাণ বের করতে বলেছে। তো আমরা এখন উত্তর করব। প্রথমেই যে বড় প্রশ্নটি রয়েছে ১ নং এ বড় প্রশ্ন, সৃজনশীলের মতোই অনেকটা, তার উত্তরটা দেখব, অর্থাৎ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে উত্তরটা দেখব। এর আগে আমরা বলে নেই যে অ্যাসাইনমেন্টের শিরোনাম কি হবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে এই অধ্যায়ের নাম। যে গণিত অ্যাসাইনমেন্ট, শিরোনাম হচ্ছে অধ্যায় ১, অধ্যায় ২ এবং অধ্যায় ৩। তো প্রথমেই আমরা সরল মুনাফার ক্ষেত্রে কাজ করব। এখানে মূলধন পি হচ্ছে ১৫,০০০, সময়কাল এন হচ্ছে ৩ বছর এবং মুনাফার হার আর হচ্ছে ৯%। তাহলে কতে বলেছে আই কত, আই সমান হচ্ছে পিএনআর। তাহলে উত্তরটি কেমন হবে? ১ নং প্রশ্নের উত্তর, সঞ্চয় স্কিমের সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের আসল বা মূলধন ১৫,০০০, সময় ৩ বছর, মুনাফার হার আর সমান হচ্ছে ৯%, মানে ৯কে ১০০ দিয়ে ভাগ 0.09। সরল মুনাফা আই সমান হচ্ছে পিএনআর। এখানে পি এন এবং আর এর মান বসিয়ে গুণ করে দিলে ফলটা আসবে ৪,০৫০ টাকা। এটা হচ্ছে ক এর উত্তর। আবার খতে বলেছে মুনাফা আসল বের করতে। মুনাফা আসল হচ্ছে পির সাথে এই আই যোগ, এ সমান হচ্ছে পি প্লাস আই। তাহলে মুনাফা আসল এ সমান হচ্ছে পি প্লাস আই। পি হচ্ছে ১৫,০০০, আই হচ্ছে ৪,০৫০, দুটা যোগ করলে আসে ১৯,০৫০ টাকা। তাহলে এভাবে আমরা সরল মুনাফার ক্ষেত্রে ক এবং খ এর উত্তর দিলাম। এরপর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এখানে মূলধন, বছর এবং মুনাফার হার আগের মতোই, পি ১৫,০০০, এন ৩ এবং আর হচ্ছে ৯%, মানে ০.০৯। তো কতে প্রশ্ন বলেছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা আসল কত ১ বছর পর, এবং সেটা সূত্র সহ করতে বলেছে। তাহলে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর, কারণ এখানে প্রথম বছরান্তে এন এর মান হচ্ছে 1 বা ১, এন সমান ১ বলে
এই 1 প্লাস আর বা 1 প্লাস আর, এটাকে 1 লেখাই ভালো, পি ইন্টু 1 প্লাস আর, এই 1 প্লাস আর এর পাওয়ার n দেওয়ার দরকার নেই, n এর মান হচ্ছে 1। তাহলে পি এর মান হচ্ছে 15,000 গুণ 1 যোগ 0.09 টাকা, যেটা হচ্ছে 16,300 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। এরপর দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলেছে, সেটা হবে পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার 2, কারণ দ্বিতীয় বছরান্তে n সমান হচ্ছে 2। তাহলে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি সমান হচ্ছে পি ইন্টু 1 যোগ আর এর পাওয়ার 2। এখানে পি এর মান 1 যোগ আর এর মান বসিয়ে বর্গ করে দিলে আসবে 17,821.5 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে ক্ষয়ের উত্তর। এরপর তৃতীয় বছরান্তে হচ্ছে n এর মান হচ্ছে 3 এবং চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার 3। এখানে পি এর মান 1 এবং আর এর মান বসিয়ে ঘন করে দিলে ফলটি আসবে 19,425.435 টাকা। এর মাধ্যমে চক্রবৃদ্ধির গ শেষ হলো। এরপর হচ্ছে ঘ। ঘতে বলেছে 3 বছর পর মানে নির্দিষ্ট সময় পর চক্রবৃদ্ধির মুনাফাটা কত, অর্থাৎ লাভ কত হলো। আর চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্র হচ্ছে সি মাইনাস পি, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ আগের মূলধন। তো এখানে চক্রবৃদ্ধি মূলধন আমরা তৃতীয় বছর শেষে যেটা দেখতে পেলাম 19,425.435, এখান থেকে 15,000 বিয়োগ যাবে। তাহলে 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা আমরা বের করতে পারলাম 4,425.435। এর মাধ্যমে ঘ শেষ। ওমতে বলেছে 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আমরা পেলাম এটা এবং সরল মুনাফা পেয়েছিলাম 4,050। তাহলে এই চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ করতে হবে। তাহলে 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য, চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ 375.435। এটা হচ্ছে ওমর উত্তর। এরপর আমাদের বলেছে যে কোন মুনাফাটা বেশি সুবিধাজনক। আমরা দেখতেই পাচ্ছি যে চক্রবৃদ্ধি মুনাফা বেশি, সরল মুনাফা কম, তাই চক্রবৃদ্ধি মুনাফাটা সুবিধাজনক। তাই আমরা লিখব উপরের গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় যে সরল মুনাফার তুলনায় চক্রবৃদ্ধি মুনাফা 375.435 টাকা বেশি। কাজেই সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি বেশি সুবিধাজনক। এর মাধ্যমে 1 নং বড় প্রশ্নটির উত্তর সম্পন্ন হয়ে যাবে। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে যাব। প্রথমেই 1 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে একটা সংখ্যার তালিকা দেওয়া আছে 6, 11, 16, 21। এখান থেকে আমাদের বীজগণিতিক রাশি কত হবে এই প্যাটার্নে সেটা বের করতে বলেছে। আমরা যদি প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার পার্থক্য দেখি তাহলে পার্থক্য হচ্ছে 5, দ্বিতীয় এবং তৃতীয়র পার্থক্য 5, তৃতীয় এবং চতুর্থর পার্থক্য 5। তাহলে সংখ্যাগুলোর পার্থক্য হচ্ছে 5। তো এখানে প্রথম সংখ্যা কিভাবে বের করা যায়? 5-এর সাথে 1 গুণ করে 1 যোগ করলে 6 হয়। আবার 5-এর সাথে 2 গুণ করে 1 যোগ করলে 11 হয়। 5-এর সাথে 3 গুণ করে 1 যোগ করলে 16 হয়। 5-এর সাথে 4 গুণ করে 1 যোগ করলে 21 হয়। তাহলে সংখ্যাগুলো লক্ষ্য করলে আমরা কি দেখব? এমন প্রথম সংখ্যা হচ্ছে 5 গুণ 1 যোগ 1, পরের সংখ্যা হচ্ছে 5 গুণ 2, 5 গুণ 2 যোগ 1,
সমান 11, তারপরেরটা হচ্ছে 5 গুণ 3 যোগ 1 16, 5 গুণ 4 যোগ 1 21। এভাবে 4টি সংখ্যা বের হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই 5-এর সাথে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এগুলো গুণ করলে 1 যোগ করলে আমরা এই ধারাটি পাচ্ছি বা সংখ্যাগুলো পাচ্ছি। তাহলে এটাকে বলা যায় 5ক যোগ 1, এটা হচ্ছে বীজগণিতিক রাশি যেখানে ক স্বাভাবিক সংখ্যা। তাই আমরা লিখব কতম স্বাভাবিক সংখ্যা সমান 5 ইন্টু ক যোগ 1 সমান 5ক যোগ 1। সুতরাং ক যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে 5ক যোগ 1 রাশিতে ক এর মান বসিয়ে প্রাপ্ত তালিকার সংখ্যাগুলো পাওয়া যায়। সুতরাং প্রাপ্ত নতুন তালিকার সংখ্যাগুলো প্রকাশের বীজগণিতিক রাশি হলো 5ক যোগ 1। 5ক যোগ 1 এটা হচ্ছে বীজগণিতিক রাশি। এর মাধ্যমে 1 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শেষ। এরপরে দ্বিতীয় সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে আমাদের কাছে 3টি চিত্র দেওয়া আছে। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। আমাদের বলেছে চতুর্থ চিত্র কি হবে এবং কয়টা বাহু হবে সেটা দেখতে। এখানে প্রথম চিত্রে বাহু হচ্ছে 1 2 3 4 5। তাহলে দ্বিতীয় চিত্রে বাহু কত? 1 2 3 4 5 6 7। তৃতীয় চিত্রে বাহু হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমটায় বাহু 5টি, দ্বিতীয়টায় 7টি, তারপরেরটায় 9টি, তারপরেরটায় 11টি হবে কারণ বাহুর সংখ্যা দুটি দুটি করে বাড়ছে। তাহলে পরেরটায় চতুর্থ চিত্রে যেটায় বাহু 11টি দেখানো হয়েছে। তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 5টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5 যোগ 2 7টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 7 যোগ 2 9টি। তাহলে চিত্রটিতে কাঠির সংখ্যা তালিকার পরবর্তী সংখ্যা, অর্থাৎ চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে তালিকার পরবর্তী সংখ্যা। 5 7 9 এরপরে কি আসে? 9 এর সাথে 2 যোগ করলে আসে 11। তাহলে চতুর্থ চিত্রে 11টি কাঠি থাকবে। আমরা যদি লক্ষ্য করি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি কাঠি রয়েছে। তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে 11 এবং চিত্রটি হবে এমন। এটাই হচ্ছে উত্তর। এরপর 3 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। বলেছে 1 মিটার কাকে বলে? দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে 1 মিটার বা মিটার। এটা ফ্রান্সের প্যারিস মিউজিয়ামে রক্ষিত একখণ্ড প্লাটিনাম রডের দৈর্ঘ্যকে 1 মিটার হিসেবে ধরা হয়। আর দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে 1 মিটার। এটা হচ্ছে 3 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এরপরে 4 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে বলেছে মেট্রিক পদ্ধতিতে দুটো বড় ওজন পরিমাপের একক লিখতে। তো আমরা জানি মেট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম, আর বেশি বস্তুর ওজন কিলোগ্রামে প্রকাশ করা হয়, এবং তার থেকেও বেশি ওজনের বস্তু পরিমাপ করতে কুইন্টাল এবং মেট্রিক টন ব্যবহার করা হয়। এটাই আমাদের লিখতে হবে 4 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা। এরপরে হচ্ছে 5 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সেখানে বলেছে 10 একর সমান কত বর্গ মিটার? আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার প্রায়। তাহলে 10 একর কত? 10 দিয়ে গুণ। 1 একর 4046.86 বর্গ মিটার প্রায়, তাহলে 10 একর হচ্ছে 10 ইন্টু 4046 .86 বর্গ মিটার, যেটা আসে 40,468.6 বর্গ মিটার প্রায়। 5 নং সংক্ষিপ্ত উত্তর শেষ। এরপর হচ্ছে 6 নং। 6 নং এ বলেছে 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি? তো আমরা জানি 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার, মানে 2.54 সেন্টিমিটার হচ্ছে 1 ইঞ্চি। এখান থেকে ঐকিক নিয়মে করলেই হবে যে 1 সেন্টিমিটার সমান 1 ভাগ 2.54 ইঞ্চি এবং 160 সেন্টিমিটার সমান হচ্ছে
1 × 160 ভাগ 2.54 ইঞ্চি, যেটা আসবে 62.99 ইঞ্চি প্রায়। এটা হচ্ছে 6 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। এরপরে 6 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এরপরে হচ্ছে 7 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সেখানে বলেছে একটা ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার বা ঘন সেমি এবং বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। তো তাহলে আমাদের বায়ু আছে কত কিলোগ্রাম ওই ঘরে, সেটা বের করতে বলেছে। এর নিয়মটা হচ্ছে কত গুণ ভারী সেটাকে আমরা গুণ করব কত ঘন সেন্টিমিটার অর্থাৎ আয়তন দিয়ে। আয়তনকে ঘনত্ব বা কতটুকু ভারী সেটা দিয়ে গুণ করতে হবে। তাহলে ঘরের আয়তন 7,68,000 ঘন সেমি, এখানে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। তাহলে সুতরাং 1 ঘন সেমি বায়ুর ওজন হচ্ছে 0.00129 গ্রাম। অতএব ঘরটিতে বায়ুর পরিমাণ হচ্ছে আয়তনের সাথে 1 ঘন সেমিতে কতটুকু আছে সেটা গুণ, অর্থাৎ এই ঘন সেমির সাথে 1 ঘন সেমির ওজন গুণ। তাহলে সমগ্র ওজনটা আসবে সেটা হচ্ছে 9,90,720 গ্রাম, যেটাকে 1000 দিয়ে ভাগ করলে আসবে 990.72 কিলোগ্রাম। এর মাধ্যমে সংক্ষিপ্ত প্রশ্ন 7 শেষ হয়, অর্থাৎ ক্লাস 8 এর সব সৃজনশীলের উত্তর সমাপ্ত।